আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যদি এই বছর ব্যর্থ হয়ে থাকো মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবং তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাহলে ভিডিওটা তোমার জন্য। যারা অ্যাকচুয়ালি একটুর জন্য মেডিকেলে হয় নাই এবার, কিংবা তুমি আসলে খুব ভালোভাবে পড়ছিলা কিন্তু মেডিকেলে চান্স পাও নাই, তুমি খুব আশা করছিলা। ইভেন এরকমও অনেক স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে যে ভাইয়া আমার ডিএমসি হয়ে যাবে, এটা সবাই বলছে, কোচিং থেকে বলছে, আমার ফ্যামিলি থেকে বলছে, আমার নিজের কনফিডেন্স ছিল, বাট সামহাও হয় নাই। তাহলে ভিডিওটা তোমার জন্য। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, দেখো, সেকেন্ড টাইমার হয়ে ডিএমসি তে চান্স পাওয়া কি ফার্স্ট কোশ্চেন সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। 5 মার্ক কাইটে যদি ডিএমসি তে যাইতে পারে, তাহলে এখন তোমার কাটবে হচ্ছে মাত্র 3 মার্ক, তাহলে অবশ্যই সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এই 3 মার্ক যে কাটা যাচ্ছে, সরি 5 মার্ক না, 3 মার্ক কাটা যাচ্ছে, তাহলে এই 3 মার্ক নেগেটিভ, এইটা আসলে কোনো ম্যাটারই করবে না। এইটা আসলে কোনো ম্যাটারই করবে না। ধরো ডিএমসি তে তোমাকে যদি সিট পাইতে হয়, তাহলে ধরলাম আমি 82+ পাইতে হবে, ধরলাম সে টু সে একটা সেফ মার্জিন হচ্ছে 82+ মার্ক। তাহলে 82 এর সাথে 3 যোগ করে দাও, 85 মার্ক। 85 মার্ক তুমি যদি তুলতে পারো, তোমার ডিএমসি কনফার্ম অ্যাজ এ সেকেন্ড টাইমার। এর জন্য ফার্স্ট যেই কথাগুলা আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখছি, এবং এই পয়েন্টগুলো একই সাথে তোমাদের ভুল, ফার্স্ট টাইমের ভুল। অধিকাংশ স্টুডেন্ট, সেটা হচ্ছে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল, মোটামুটি না যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল, কোচিং পরীক্ষায় অনেক ভালো র্যাঙ্ক ছিল, কিন্তু তারপরেও মেডিকেলে চান্স পায় নাই, এরকম যারা স্টুডেন্ট আছে, তাদের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে তারা মূল বইয়ের সব কিছু মুখস্থ করতে যায়। 1 নাম্বার পয়েন্ট, সব মুখস্থ করতে যেও না ভাইয়া, প্লিজ। সব মুখস্থ করার দরকার নাই। তোমার 3টা বই বায়োলজিতে, কেমিস্ট্রিতে 2টা বই, ফিজিক্সে 2টা বই, তারপরে অনুশীলনী কোশ্চেন, এইটা তোমার মারাত্মক ভুল লেভেলের ধারণা যে কঠিন কোশ্চেন তোমাকে পারতে হবে, তোমাকে 100তে 100 পারতে হবে। আরে ভাই, তুমি যদি 100 থেকে 15টা কোশ্চেনও ঠিক মতো নেগেটিভ নেগেটিভ ছাড়া না দাগায় দিয়ে আসতে পারো, তাও তোমার 80 মার্ক 85 মার্ক এসে যাচ্ছে। 15টা কোশ্চেন তুমি ছাড়তে পারবা, তুমি চিন্তা করতেছো? এটা বললাম হিউজ। তার মানে তোমার সব মুখস্থ করতে যেও না, সব মুখস্থ করতে যেও না। কিভাবে পড়তে হবে? প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে মেইন বই পড়া। অধিকাংশ স্টুডেন্ট যাদের মেডিকেলে চান্স হয় না, অ্যারাউন্ড যে 50, 60, 65, 70 এই লেভেলের মার্ক যারা পাইছে, এই ক্যাটাগরির স্টুডেন্ট যারা, তাদের মেইন সমস্যা ছিল তারা প্রশ্ন ব্যাংক স্টিল নাও অ্যানালাইসিস করে না এবং মেইন বই ঠিক মতো পড়ে না। আমি আবার সেকেন্ড টাইম ব্যাচে ফার্স্টে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের উপর 5টা কোশ্চেন পরীক্ষা নিছিলাম, সরি 4টা পরীক্ষা নিছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশের। হাতে গোনা 2-1 জন 90+ পাইছে। তার মানে কি, তোমার কাছে আমি প্রশ্ন দিয়ে দিছি, তোমার কাছে আমি প্রশ্ন দিয়ে দিছি যে বিগত সেই 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত মেডিকেলে এবং ডেন্টালে যাবতীয় যত কোশ্চেন আসছে, সেখান থেকে আমি প্রশ্ন করব। এর পরেও স্টুডেন্টরা 80 মার্ক প্লাস তুলতেই তাদের মানে হাঁপায় যাওয়া লাগতেছে, এরকম একটা অবস্থা। তাহলে তুমি মেডিকেলে কিভাবে চান্স পাও, তুমি যদি তোমাকে আমি প্রশ্ন দিয়ে দেওয়ার পরে তুমি 80 মার্ক না পাও? তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে, তোমাকে প্রশ্ন ব্যাংকটা সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস যার যত ভালো, এবং যে যত ভালো করে মেইন বইয়ের টপিকগুলা সিলেক্টিভ ওয়েতে সব মুখস্থ না করে পড়তে পারবে, সেই সবচেয়ে দ্রুত বেশি নাম্বার তুলতে পারবে। যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, বা ডিএমসি টপ 10 বা টপ 100, এরা বললাম কোনো হাতির মাথা নিয়ে জন্মায় নাই ভাইয়া, তোমার আমার মাথার মতোই নিউরন সংখ্যা তাদের, তাই না? তারা কি পড়বে সেটা তাদের মাথার মধ্যে আছে, তারা কম টাইমে এমন কিছু জিনিস পড়ছে যেটা কমন তারা পায়ে গেছে। তুমি 10 ঘন্টা ধরে যা পড়ছো, ও 1 ঘন্টা ধরে তার চেয়ে বেশি পড়ছে, কারণ তুমি 10 ঘন্টা ধরে সারা বই পড়ছো। এখন তোমার মাথায় সারা বইটা গুছানো নাই, কিন্তু ওর মাথায় সম্পূর্ণ বইটা ধাপে ধাপে গুছানো, কারণ কি ও অ্যানালাইসিস করে পড়ছে। তাহলে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, তোমাকে গুছায় পড়তে হবে, হ্যাপাজার্ডলি পড়া যাবে না। খবরদার, হ্যাপাজার্ডলি পড়া যাবে না, গুছায় না পড়া এটা একটা ভুল। আমি একই সাথে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড টাইমার যারা আসো কি কি করতে হবে আর কি কি ভুল করা যাবে না সেটা একসাথে বলতেছি। তাহলে 1 নাম্বার কথা, সব মুখস্থ করা যাবে না, মুখস্থ করতে হবে এই টেন্ডেন্সিও বাদ। কঠিন জিনিস না পারলে কখনোই চান্স মিস যায় না, তুমিও জানো। ফার্স্ট টাইমে তুমি সহজ প্রশ্নগুলাই ভুল করে আসছো, ইভেন কি তুমি পড়া জিনিস পারা জিনিস ভুল করে আসছো, এইটা করা যাবে না। 2 নাম্বার, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে মেইন বই বারবার পড়তে হবে, নতুন বই কিনতে হবে। 3 নাম্বার, গুছিয়ে পড়তে হবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে আমার সেকেন্ড টাইম ব্যাচে বলছে যে ভাই আমি অনুশীলনী বেশি সলভ করি নাই, হাতে গোনা একবার হয়তো বা সলভ করে গেছি, অনুশীলনী কোশ্চেনও আমি ভুল করছি।
এর চাইতে দুঃখ আসলে আর কিচ্ছুতেই নাই যে তোমার কাছে একটা বই ছিল, অনুশীলনী কোশ্চেন ছিল, সেই অনুশীলনী কোশ্চেন থেকে কোশ্চেন আসছে, তুমি 2 বছর ধরে তুমি সেই বইটা গুছায় রাখছো, বইটা তোমার সামনে আছে, তুমি পারো নাই। তাহলে এই অনুশীলনীর যেই হার্ড ম্যাথ, দেখো আমি কি বলতেছি, হার্ড ম্যাথ যেগুলি আমাদের হাতে ক্যালকুলেশন করা যায় না, তারপরে উদ্দীপক আলা প্রশ্ন, উদ্দীপক যুক্ত প্রশ্ন, আর হচ্ছে তোমার বহুপদী সমাপ্তি সূচক, যেটা বহুপদী কোশ্চেন, এই 3 টাইপের কোশ্চেন বাদে বাকি সবগুলা কোশ্চেন উত্তর সহ বুঝে বুঝে মুখস্থ করে ফেলো, বারবার, যতবার সম্ভব, 10 বার 20 বার, চাইলে তুমি 100 বার, সে টু সে 100 বার সম্পূর্ণরূপে সলভ করে ফেলাও। হার্ড ম্যাথ যেগুলি হাতে ক্যালকুলেশন করা যায় না, উদ্দীপক যুক্ত প্রশ্ন আর বহুপদী সমাপ্তি সূচক বাদে যাবতীয় সকল কোশ্চেন বুঝে উত্তর সহ মুখস্থ করে ফেলাও। এখন এরপরে এই জিনিসটা তোমাদের আমি একটা সাজেস্ট করি, যাদের কাছে এই বইটা আছে অলরেডি, উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক অথবা তোমার কাছে রেটিনার অনুশীলনী কোশ্চেন ব্যাংক যাই থাকুক না কেন, সব বই সেম, এটা অনেক মোটা বই, 4টা সাবজেক্ট একসাথে দিছে। অনুশীলনীর আর রেটিনার অনুশীলনী একটু ছোট বই, অনুশীলনীতে একটু ভুল আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি যদি এই বইটা অন্তত সলভ করে যেতে, এখানে একই সাথে কোশ্চেন ব্যাংক দিয়া, কোশ্চেন ব্যাংকের সবগুলা কোশ্চেন দিয়া, একই সাথে প্রত্যেকটা রাইটারের অসংখ্য কোশ্চেন দিয়া, যাদের এই বইটা আছে তাদের এই বইটা সলভ করলেই এনাফ, অন্য কোনো গাইড বই সলভ করতে যায় না প্র্যাকটিসের জন্য, অন্য কোনো গাইড বই তোমার অনুশীলনী ছাড়া প্রশ্ন সলভ করতে যায় না, আইদার তোমার হচ্ছে এই উন্মেষের মাস্টার প্রশ্ন ব্যাংক অথবা রেটিনার কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনী কোশ্চেন ব্যাংক। এবং সবসময় মনে রাখবা, ভুল জিনিস দাগাবা না, সঠিকটাই দাগাবা। আসো এর পরের পয়েন্টে, তুমি নিজেকে একটু এতদিন পরে 3-4 মাস পরে একটু নিজের ঘাটতিগুলা কোথায়, এটা কি তুমি খেয়াল করছো? নাকি তুমি এখন সেকেন্ড টাইম নিচ্ছ, আচ্ছা ঠিক আছে সেকেন্ড টাইম নিয়ে আমি একটা বই ধরলাম, আমি বই একদম আমার এখন পুরো ঠাটা মুখস্থ করে ফেলাবো, সেকেন্ড টাইম 1 বছর পাইছি, A to Z সবকিছু করে ফেলবো, নো ওয়ে। তোমাকে একটা প্রপার প্ল্যানিং লাগবে যে তোমার ঘাটতিটা আছে কোথায়, সেই ঘাটতি ওয়াইজ তোমার একটা প্ল্যানিং করতে হবে। যে তুমি দেখা গেছে যে ফুল সিলেবাসের বিভিন্ন অধ্যায় তোমার এখনো উইকনেস আছে, অথবা তুমি দেখা গেছে কেমিস্ট্রি ম্যাথে দুর্বল বা ফিজিক্সের ম্যাথে দুর্বল। আমার এরকম একটা স্টুডেন্ট ছিল সেকেন্ড টাইমার, যে পরিমাণগত রসায়নের ম্যাথগুলা সে পারতো না, এবং সে ফার্স্ট টাইমেও সে ভুল করছে, সেকেন্ড টাইমেও সে ভুল করছে। তাহলে সে বললাম এই ঘাটতির উপর কাজ করে নাই, তোমাকে এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। তাহলে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে তোমার ঘাটতি কোথায়। কারো কারো জিকে ইংলিশের সমস্যা, তাহলে তাদের জিকে ইংলিশের উপর বেশি ফোকাস দিতে হবে। কেউ বায়োলজি ভালো পারে, তাহলে বায়োলজি সে ফোকাস দিচ্ছে ঠিক আছে, কিন্তু তার দেখা গেছে যে ফিজিক্স একটু দুর্বল, তাহলে ফিজিক্স একটু বেশি সময় দিতে হবে। এইভাবে নিজস্ব একটা প্ল্যানিং করতে হবে। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 2 নৌকায় পা দেওয়া। ফার্স্ট অফ অল কথা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন সম্পূর্ণ নিজের পড়াশোনা, সম্পূর্ণ নিজের পড়াশোনা। এখন ধরো তুমি বুঝতেছো যে তোমার শৈবাল ছত্রাকে ঘাটতি আছে, শৈবাল ছত্রাকে ঘাটতি আছে, হ্যাঁ সাপোজ তোমার শৈবাল ছত্রাকে ঘাটতি আছে, কিন্তু তুমি করতেছো কি, তোমার বন্ধু বান্ধব আবার সেই সেকেন্ড টাইমার যে কোনো অফলাইন ব্যাচে ভর্তি হয়েছে, আবার গদবাঁধা শালি বই দাগানো ক্লাস করতেছে, যে কোনো সেটা হোক উদ্ভাস উন্মেষ রেটিনা মেডিকো যাই হোক না কেন, সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়েছো, সেকেন্ড টাইম ক্লাস করতেছো, তারা বললাম তাদের ওয়ে তাকাইতেছে, তাদের আলাদা একটা বিজনেস পলিসি আছে, তারা যত দ্রুত সম্ভব তোমাকে ক্লাস দিয়ে প্যাকেট করে পাঠাই দিবে। সো তোমার যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো তুমি পূরণ করতেছো না, তুমি কোথায় দৌড়াইতেছো, তুমি হচ্ছে কোচিং এ দৌড়াচ্ছ, তুমি হচ্ছে পরীক্ষা দিতে ব্যস্ত। আরে ঘোড়ার ডিম, পরীক্ষা দিব পরে, পরীক্ষা দিব সবার শেষে এক্সাম ব্যাচে, আমি এখন নিজে পড়বো, অর্থাৎ নিজে পড়ার সাথে কোচিং, এই 2 নৌকায় একসাথে পা দিবা, তো তুমি 100% নদীতে তলাবা। সো দুইটা একসাথে করো না, সব সময় কোচিংটাকে রাখবা সাব, কোচিংটাকে রাখবা সাব। আগে তুমি নিজের ঘাটতি পূরণ করো, সব স্ট্রং হও, কনফিডেন্স পাও, কনফিডেন্ট হও পড়ালেখার ব্যাপারে, যে না ঠিক আছে আমি এখন পরীক্ষা দিলে আমি পারবো, আমার কমপ্লিট হয়েছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে। এরপরে তুমি সবার শেষে যায় এইচএসসি 25-এর সাথে সবার শেষে যায় তুমি জাস্ট মেইন এক্সাম গুলা দিবা অফলাইনে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2টা গুরুত্বপূর্ণ কথা, আমি একটা কথা দেখছি, দেখো ডিসিপ্লিন লাইফ। তুমি যদি এখনো ফ্রাস্ট্রেটেড থাকো, তোমার এখনো মানসিক শক্তি কম, তোমার এখনো মোটিভেটেড তুমি ফিল করো না, তোমার ঘুম ঠিক নাই, তোমার খাওয়া ঠিক নাই, তোমার পড়াশোনা ঠিক নাই, যখন যা ইচ্ছা করতেছো, এইভাবে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না। তোমার একটা স্ট্রাকচার্ড লাইফ রুটিন থাকতে হবে, ডিসিপ্লিন লাইফ থাকতে হবে, এবং এই ডিসিপ্লিন লাইফ তোমার প্রেয়ার ছাড়া কখনোই সম্ভব না। যারা মুসলিম আছো তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা, এবং অবশ্যই ভাই তকদির এবং ভাগ্য
ভাগ্যের উপরে আর কিছু নাই। সো আল্লাহ তাআলার কাছে চাও যে তুমি যে কষ্টটা করতেছো, তোমার মাথার ঘাম পায়ে ফেলতেছো, এত মানসিক কষ্ট, এত টাকা পয়সা খরচ করতেছো, এত যন্ত্রণা সহ্য করতেছো, এইটা যদি আল্লাহ গ্র্যান্ট না করে, তোমার বললাম কিচ্ছু করার নাই। সো আল্লাহ তাআলার কাছে দোয়া করো, চাও, চাইতে মানা নাই ভাই, ঠিক আছে? সাহাবাইকরাম একটা জুতার ফিতা নষ্ট হয়ে গেছে, সেটা আল্লাহ তাআলার কাছে চাইছে। তো তোমার তো জীবনের একটা বড় জিনিস এটা, মেডিকেল, তাই না? সব অর্জনের শীর্ষে এটা, সেটা আল্লাহ তাআলার কাছে চাইতে সমস্যা কি? প্রতিদিন চাও, প্রতি মুহূর্তে চাও, কোনো সমস্যা নাই। আমি যে পয়েন্টগুলা বললাম, এই পয়েন্টগুলা একজন সেকেন্ড টাইমার স্টুডেন্টের মেইনটেইন করা ফরজ। আশা করি তোমরা এই জিনিসটা আগের থেকেই জানো, এবং এটা জানলেই হবে না, এটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা আমার মন থেকে দোয়া রইল তোমাদের জন্য। বেস্ট অফ লাক।